ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছেন, সি-পেপটাইড জানেন না, আপনারা অন্ধের গলিতে বিচরণ করছেন। আপনারা কখনোই সুস্থ হবেন না এটা না জানা পর্যন্ত, এবং অবশ্যই জানলেও সুস্থ হবেন না যদি কি করতে হয় সেটা না জানেন। ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আমাদের থাকে তাহলে পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিস হবে। ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই যে ছোট্ট চারা গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা যখন বড় হবে তখন ডায়াবেটিস এবং সঙ্গে আরও অনেক রোগও হতে পারে। প্রায় 60 থেকে 70টা রোগ হতে পারে। গবেষণায় দেখা গেছে যে একটা লোক সুস্থ, তারপর ইনসুলিন রেজিস্ট্যান্স হলো, এরপরে আরও 10-15 বছর লাগে ডায়াবেটিস হতে। তাহলে আমি যদি একটা রুগীকে সুস্থ থাকা অবস্থায় আমি তার ইনসুলিন রেজিস্ট্যান্স পরীক্ষা করাই এবং তাকে বলি যে হ্যাঁ কীভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বের হতে হবে, তাহলে তার আর ডায়াবেটিস হতে পারবে না, তার এই 60-70টা রোগ আর হতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা তার কাছেই ফিরে যাব। পুরো পৃথিবীর দিকে যদি আমরা তাকাই এবং যাদের ইন্টারন্যাশনাল বা পলিটিক্স সম্পর্কে কিছুটা আইডিয়া আছে, বর্তমানে ধীরে ধীরে পৃথিবী যুদ্ধের দিকে চলে যাচ্ছে। আস্তে আস্তে এই সমস্যাগুলো বাড়তে থাকবে। তো আমাদের করণীয় হচ্ছে আমরা একত্রিত থাকব, আমরা একে অপরকে সাহায্য করব। বিশেষ করে আমাদের যে জেকে লাইফস্টাইল, এটার একটা কমিউনিটি আমরা চাচ্ছি বিল্ড করতে। আমাদের ফেসবুকে আমাদের আছে 41 লক্ষ আলহামদুলিল্লাহ যারা ফলো করে আমাদেরকে, আর ইউটিউবে আছে 31 লাখ যারা আমাদেরকে ফলো করেন। তবে এই সংখ্যা দিন দিন বাড়ছে। তা আমরা চাচ্ছি যে আপনারা কমিউনিটি হিসাবে একত্রিত থাকেন। তো স্বাস্থ্য একা একা রক্ষা করা যায় না। একটা ফ্যামিলিতে সবাই মিলে যদি আপনারা স্বাস্থ্যের চর্চা না করেন, একার পক্ষে সম্ভব না। আর এটা তো স্বার্থপরতা হয়ে যাবে যে আমি একা একা সুস্থ থাকবো, বাকি সবাই সয়াবিন তেল খাবে, বাকি সবাই রুগী হবে। এটা তো অনেকটাই মনে করেন যে স্বার্থপরতা, হিপোক্রেসি, অনেক কিছুই বলা যায়। কিন্তু কথা হচ্ছে আমরা যদি ফ্যামিলি একত্রে সবাই মিলে মানি এবং আমাদের যদি একটা কমিউনিটি থাকে, তাহলে আমরা সারভাইভ করতে পারবো। আর একা একা লাইফস্টাইল কোনো দিনই আপনি মানতে পারবেন না। আমাদের অনেকেই দেখলাম যারা ফলো করেছে আলহামদুলিল্লাহ করে তারা সুস্থ হয়ে আবার সেটা ছেড়ে দিয়েছে। বেশিরভাগেরই কারণ হলো হয় ফ্যামিলি সাপোর্ট করেনি বা কমিউনিটি সাপোর্ট করেনি। সবার মতো হতে যেয়ে সে আবার নিজেকে নষ্ট করেছে। আর সবার মতো হলে আমরা রুগী হব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ সবাই রুগী, সবার ঘরে হাসপাতাল, সবার ঘরে ফার্মেসি, সবার ঘরে ওষুধ, সবাই রুগী। অতএব সবাই যেভাবে চলে, যেভাবে খায়, সেভাবে রুগী হওয়া ছাড়া কোনো উপায় নেই। এ কারণে আমরা আশা করব আপনারা সবাই একত্রিত থাকবেন। আজকে আপনারা এখানে যারা সরাসরি উপস্থিত হয়েছেন, এর বাইরেও আপনারা বাসায় বসেও ফেসবুকে, ইউটিউবে আমাদেরকে দেখতে পারবেন, আমাদের আলোচনা শুনতে পারবেন। এবং ইউটিউবে আমাদের অনেক ভিডিও আছে, 3500-এরও বেশি ভিডিও আছে, সেখান থেকে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। তো সুস্থতার জন্য জ্ঞান অর্জনটা জরুরি। আপনারা এখানে কোনো ডায়াবেটিস রোগী আছেন? এখানে কেউ আছেন আজকে যাদের ডায়াবেটিস আছে? হ্যাঁ, তাহলে আপনারা ডায়াবেটিস সম্পর্কে কতটুকু জানেন? আমরা একটু আপনাদের পরীক্ষা করি। হোমায়ার নামে একটা টেস্ট আছে ডায়াবেটিস রোগীর জন্য, এটা জানেন কিনা আপনারা? যারা ডায়াবেটিস রোগী, যারা কে জানেন এটা? দেখি হাত তোলেন, কারা জানেন? নাম শুনছেন? কোথায় শুনছেন? আমার কাছ থেকে শুনলে ঠিক আছে। আমি বললাম যে আপনি যে ডাক্তার দেখান তারা আপনাকে হোমায়ার শোনাইছে কিনা, করাইছে কিনা, শিখাইছে কিনা? তো এখন হোমায়ার হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই যে দেখতেছেন চারা গাছ, ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এটা আমরা হোমায়ার দিয়ে বুঝতে পারবো। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আমাদের থাকে তাহলে পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিস হবে। এখন ডায়াবেটিস হলে আমরা ধরে নিব যে টাইপ 2 ডায়াবেটিস নাকি টাইপ 1, এটা বুঝতে হলে আমাদেরকে সি-পেপটাইড করাতে হবে, ইনসুলিন লেভেল করাতে হবে। তো যদি আমরা ধরে নেই যে টাইপ 2 ডায়াবেটিস মানে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে এসেছে, তাহলে অবশ্যই আমাদেরকে ইনসুলিন রেজিস্ট্যান্স করে দেখতে হবে যে তার সত্যি সত্যি টাইপ 2 কিনা। আর যদি ইনসুলিন রেজিস্ট্যান্স তার না থাকে, আর যদি তার ইনসুলিনও কম থাকে, তাহলে টাইপ 1 হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর সি-পেপটাইড করলে 100% বোঝা যাবে যে তার টাইপ 1 নাকি 2। তো সি-পেপটাইড মানে ইনসুলিন তৈরি হচ্ছে কতটা। ডায়াবেটিস 2 রকমের হয়। কয় রকমের হয়? টাইপ 1 হচ্ছে ইনসুলিনের অভাবে হয়, এই ক্ষেত্রে ইনসুলিন দিতে হবে।
ইনসুলিনের অভাবে হয় কি না এটা বোঝার জন্য সি পেপটাইড করলে বোঝা যাবে। তো এই পেপটাইড, সি পেপটাইড, এটা হচ্ছে প্রো ইনসুলিন থেকে যখন ইনসুলিন হয় তখন পেপটাইড বন্ড রিলিজ করে। এই সি পেপটাইড আমরা যদি মাপি তাহলে আমরা কতটা ইনসুলিন বডির ভিতর থেকে তৈরি হচ্ছে সেটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তা আপনারা আপনাদের সি পেপটাইড জানেন তো, যারা ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছেন? তো ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছেন, সি পেপটাইড জানেন না, আপনারা অন্ধের গলিতে বিচরণ করছেন। আপনারা কখনোই সুস্থ হবেন না এটা না জানা পর্যন্ত, এবং অবশ্যই জানলেও সুস্থ হবেন না যদি কি করতে হয় সেটা না জানেন। আপনারা যারা টাইপ 2 তাদের সি পেপটাইড জানেন, তাদের হোমা আইআর কত জানেন, তাদের ইনসুলিন লেভেল কি জানেন? তো যদি না জানেন তাহলে বুঝতে হবে আপনারা কিছু শেখেনও নাই, এবং যেহেতু আপনি জানেন না অতএব আপনি অন্ধের ভিতর রোগের চিকিৎসার জন্যে ওর কাছে হাত পাচ্ছেন। তো সে তাদের মতো করে আপনাকে ম্যানিপুলেট করছে যেন আপনি চিরজীবন রুগী থাকেন। তো সাধারণত আমরা ডাক্তার দেখাই, ডাক্তাররা রুগী পোষে, বিশেষ করে ডায়াবেটিসের ডাক্তাররা একেবারে জেনে বুঝে রুগী পোষে। এই ব্যাপারে এখন আর কোনোই সন্দেহ নেই, কারণ আমি ধরেন 19 সাল থেকে এই কথাগুলো বলছি, তো আমাদের অনেকেই যারা রুগী তারাই জানে। তো ডাক্তারদের অজানা থাকার কথা নয়। আর সবচেয়ে বড় কথা হলো অজানা থাকলে তারা তো চিকিৎসা করতেছে কেন? একটা রোগ সম্পর্কে জানি না, তার আবার চিকিৎসা আমি করতেছি, তাহলে তো এটা বিশেষজ্ঞ চিকিৎসা হবে না, বিশেষ অজ্ঞ চিকিৎসা হবে। তা এখন ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই যে ছোট্ট চারা গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা যখন বড় হবে তখন ডায়াবেটিস এবং সঙ্গে আরও অনেক রোগও হতে পারে। প্রায় 60 থেকে 70টা রোগ হতে পারে। ধরেন ডায়াবেটিস হলে ডায়াবেটিসের কারণে হতে পারে আরও অনেকগুলো সমস্যা, চোখের সমস্যা, রেটিনোপ্যাথি, নার্ভের সমস্যা, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি ইত্যাদি, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, অ্যালজেমার্স ডিমেনশিয়া, পেটের সমস্যা, ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস, আঙ্গুল কাটা থেকে শুরু করে জয়েন্টের সমস্যা, অনেক কিছু হতে পারে। তাহলে এই যে দেখেন, এই ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়েছে এটা জানলে আমরা মোটামুটিভাবে ডায়াবেটিসের মূল কারণ বুঝতে পারব। তাহলে প্রথমে মানুষ সুস্থ থাকে, কোনো রোগ থাকে না, তারপর ধীরে ধীরে তার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তারপর অনেক বছর পরে তার ডায়াবেটিস হয়। তো সাধারণত একটা সুস্থ লোক ও জানে না যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, এমনকি ডায়াবেটিস হয়ে যাওয়ার পরেও সে অনেক ক্ষেত্রে জানে না যে তার ডায়াবেটিস হয়েছে। হয়তো সে অ্যাক্সিডেন্টালি কোনো পরীক্ষা করাতে যে ধরা পড়েছে ডায়াবেটিস, বা চোখ পরীক্ষা করাতে গিয়ে ধরা পড়েছে ডায়াবেটিস, বা কোনো একটা অন্য কারণে ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার তার টেস্ট করে তারা দেখলো ডায়াবেটিস, অথবা কোনো মেডিকেল টেস্ট দিতে গেছে, বিদেশ যাবে, তখন তার ডায়াবেটিস ধরা পড়েছে। অর্থাৎ এটাকে বলে অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিংস, মানে সে ডায়াবেটিস হয়েছে এই ধারণা নিয়ে ডাক্তার দেখাতে যায় নাই, সে কোনো একটা সমস্যা নিয়ে গেছে, পরে ডাক্তার পরীক্ষা করে দেখছে যে ডাক্তার সন্দেহ করছে। তার মানে ডায়াবেটিস এমন একটা রোগ, এটা বোঝা যায় না, কোনোভাবেই বোঝা যায় না। যদিও বলে ডায়াবেটিস হলে পিপাসা বেশি লাগবে, প্রস্রাব বেশি হবে, আরও অনেক কথা, কিন্তু এগুলো দেখা যাচ্ছে যে সিভিয়ার ক্ষেত্রে গিয়ে হয়, বা টাইপ 1-এর ক্ষেত্রে হয়, যখন ডায়াবেটিস অনেক বেড়ে যায় তখন হয়। কিন্তু সাধারণভাবে মানুষ টেরই পায় না। যেমন ধরেন আজকে আপনার ডায়াবেটিস কত অনেকেই জানে না, টেস্ট করলে গিয়ে আমার আজকে 12, ওরে বাবা, কিন্তু সে বোঝে না যে তার 12 নাকি তার 22 নাকি 18, টেস্ট করলেই শুধু বোঝে, এছাড়া বোঝা যায় না। তাই এই জন্য একে বলা হয় নীরব ঘাতক। কি বলা হয়? নীরব ঘাতক। তাহলে যেখানে রোগ হওয়ার পরেও বোঝা যাচ্ছে না, সেখানে রোগ হওয়ার আগে কি করে বোঝা যাবে? এটা তো সম্ভবই না। তাহলে ডায়াবেটিস হলেও মানুষ জানে না তার ডায়াবেটিস হয়েছে, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স তো জানার প্রশ্নই আসে না। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে এটা তো কোনোভাবেই সে আইডিয়া করতে পারবে না। এখন গবেষণায় দেখা গেছে যে একটা লোক সুস্থ, তারপর ইনসুলিন রেজিস্ট্যান্স হলো, এরপরে আরও 10-15 বছর লাগে ডায়াবেটিস হতে। তাহলে আমি যদি একটা রুগীকে সুস্থ থাকা অবস্থায় আমি তার ইনসুলিন রেজিস্ট্যান্স পরীক্ষা করাই এবং তাকে বলি যে হ্যাঁ কীভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বের হতে হবে, তাহলে তার আর ডায়াবেটিস হতে পারবে না, তার এই 60-70টা রোগ আর হতে পারবে না। এটা কি বুঝতে পারছেন কি না? এটাকে বলে প্রিভেন্টিভ কেয়ার, মানে রোগ হয়নি এখনও, রোগ হওয়ার আগেই আমরা রোগের চিকিৎসা করে ফেলতেছি, মানে রোগ যেন না হয়। তাহলে এখন আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয় এই কারণগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে কিভাবে ডায়াবেটিস হচ্ছে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হলো আমাদের খাওয়া দাওয়া হয়তো আমরা না বুঝে বেশি খেয়ে ফেলছি বা বারবার খাচ্ছি, এবং ডাক্তার আমাকে 6 বেলা খেতে বলছে, পুষ্টিবিদরা 6 বেলা খেতে বলছে, অর্থাৎ 6 বেলা খাওয়া, বারবার খাওয়া। তো খাওয়ার নিয়মের ভিতরে একটা ফান্ডামেন্টাল রুলস হচ্ছে যে কিছুই বুঝে না সে প্রচণ্ড ক্ষুধা লাগলে খাবে এবং ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবে। এটা হলো বেসিক রুল, এটা হলো প্রাণীকুল, সবাই ফলো করে।
বাঘ সিংহ থেকে শুরু করে সবাই হোয়েন দে আর হাংরি, মানে তারা ক্ষুধার্ত হলে পরে খায়, পেট ভরা থাকলে খায় না। একমাত্র মানব জাতি তারা ধুমায় খায়, কারণ তাকে লিখে দেওয়া হয় খেতে, বা সে নিজের ইচ্ছাতেই খায় এবং খাওয়ার উপরে খায়। তাই খাওয়ার উপরে খাওয়াটা সুস্থতা নয়, অসুস্থতা। তো যারা খাওয়ার উপরে খায়, অর্থাৎ কেবল খেয়েছে একটু পরে আবার খাবো, একটু পরে দুপুরে খাবো, একটু পরে বিকেলে খাবো, একটু পরে রাত্রে খাবো, একটু পরে ঘুমানোর আগে খাবো, আবার রাত 2টা বাজে খাবো, খাবো খাবো খাবো, যারা খাওয়ার উপরে খায়। তাই খাওয়ার উপরে খাওয়াটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রধান কারণ। আর হচ্ছে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া, যেগুলো হচ্ছে জাঙ্ক ফুড বলি আমরা, বিশেষ করে সয়াবিন তেল দিয়ে তৈরি, আমরা ধরেন জিলাপি, অথবা ডুবো তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি, সিঙ্গাড়া, সমোসা ইত্যাদি অনেক কিছু আছে। আর কেক, কোক, ফান্টা, 7 আপ, আরও কত কি আছে, কোল্ড ড্রিঙ্কস, এগুলো তো আছেই। সাথে বিভিন্ন রকমের আপনার বাহারি আপনার ফলের রস বলে বিক্রি হচ্ছে, চিপস এবং জুস ইত্যাদি। এছাড়াও ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে পিজা, বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে ফুচকা, বেলপুরি থেকে শুরু করে দের আর লট অফ, মানে যেগুলো আমরা মানে রেগুলার বেসিসে খাচ্ছি, আইসক্রিম, কেক ইত্যাদি, পেস্ট্রি, যেগুলো রেগুলার বেসিসে খাচ্ছি। এছাড়াও দুধ চিনি দিয়ে চা। বাচ্চারা বিশেষ করে বাইরের খাবার বেশি বেশি খেলে দেখবেন তাদের অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, মানে ADHD, বাচ্চারা মনোযোগ ধরে রাখতে পারে না, বাচ্চারা পড়ায় মনোযোগ দিতে পারে না, বাচ্চারা বেশি লাফালাফি করে, তিরিং করে, দুষ্টামি করে, বেয়াদবি করে, কথা শুনতে চায় না, রাগারাগি করে, চিৎকার চেঁচামেচি করে, স্কুলে যাইতে চায় না, স্কুলে গেলে পড়ার সময় মন নেই, কিন্তু খেলাধুলা করতে দেন, সোশ্যাল মিডিয়াতে দেন, মোবাইল দেখতে দেন, তাহলে কোনো টেনশনের কোনো কারণ নেই, সে ওখানে সারাদিন খেলবে, কোনো প্রবলেম নাই, কিন্তু পড়তে গেলে মনোযোগ নাই। এই ধরনের যত বাচ্চারা আছে সব কিছুর মূল দায়ী হলো খাবার আর তার লাইফস্টাইল। বিশেষ করে নষ্ট খাবারগুলো যত বেশি খাবে, চিনি জাতীয় খাবার যত বেশি খাবে, চিপ, জুস, আইসক্রিম এগুলো যত বেশি খাবে, চকলেট, চুইংগাম, আচার এগুলো যত বেশি খাবে, তো তত এই বাচ্চা বা বাইরের খাবার যত বেশি খাবে, মানে রিয়েল ফুড যদি না খায়, তাহলে প্রতিটা বাচ্চা ছোটোবেলা থেকেই তার মেটাবলিজম প্রবলেম হতে শুরু করবে এবং তার ব্রেনের ভিতরে একদম দেখবেন এই যে স্পার্কের মতো, যে এরম লাফাইবো খালি, হ্যাঁ, তো মানে ব্রেনের মধ্যে মনে হবে যে কেউ একজন মানে তারে নাড়াই ছাড়াই বেড়াইতে আছে। হ্যাঁ, দেখবেন যে হয়তো বাসায় মেহমান আসছে, দেখবেন এই লাফ দিয়ে টেবিলের উপরে উঠছে, তো লাফ দিয়ে ওইখানে উঠছে, দেখো জানলা বেয়ে এভাবে উঠতেছে, মানে এরকম লাফায় পড়তেছে এরকম। তো এইভাবে এই হচ্ছে হাইপার অ্যাক্টিভ অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। মনোযোগ নাই, খালি তিরিং বিড়িং আছে, এবং ক্ষুধা না লাগলে খাবে না, তাকে খাবার পিড়াপিড়ি করা যাবে না, বাপ মা তারে খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, মায়েরা টেবিলের নিচে বাচ্চা লুকাইছে, বাচ্চার সাথে টেবিলের নিচে দৌড়ায়, তারে খাওয়ানোর জন্য অস্থির হয়ে যায়। বাচ্চা যদি রাত্রে না খেয়ে ঘুমায়, তো মনে করে বাচ্চা মনে হয় মরে যাবে, উঠা খাওয়ায়, মানে একবেলা না খেলে মনে হয় মরে যাবে। এই যে তাদের যে সাইকোলজি ডেভেলপ করেছে, এটা একটা খুব মানে সিক সাইকোলজি, এটা একটা অসুস্থ চিন্তা। হ্যাঁ, মানে এমনকি আপনার বাচ্চা 7 দিন না খেলেও মরবে না, এত সোজা না মরা। হ্যাঁ, যারা ওই যে দেখবেন যে সোমালিয়াতে অথবা আরও যেখানে ওই যে কি বলে ওই যে দুর্ভিক্ষ আছে না আফ্রিকান যে দেশগুলাতে, তো ওখানে দেখেন যে ওদের বাচ্চাগুলা এক একটা, বা ওরা বড় মানুষগুলো দেখবেন কঙ্কালের মতো, চামড়ার সাথে হাড্ডি লেগে গেছে, মরেনি। তো এত সোজা না মরা, না খেয়ে মরা এত সহজ না, একবেলা না খেলে মরে যাবে, এটা একবেলা না খেলে মরে যাবে, এই চিন্তা থেকে বেরোন। আপনারা একবেলা না খেলে মরে যাবেন, এগুলো থেকে বেরিয়ে আসেন। 6 বেলা খেতে হবে বেঁচে থাকতে, কাম করতে, এগুলো বের করে ফেলেন মগজ থেকে, এগুলো ধোলাই করেন। মগজের মধ্যে ঢুকে গেছে, ডাক্তাররা ঢুকাইছে, পুষ্টিবিদরা ঢুকাইছে, হ্যাঁ, সমাজ ঢুকাইছে, বুঝতে পারছেন, ফুড ব্লগাররা ঢুকাইছে, তো আপনি এই যে অ্যাডভার্টাইজমেন্ট ঢুকাইছে আপনাদের মগজে, বিজ্ঞাপন দাতারা ঢুকাইছে আপনাদের মগজে, আপনাদের মগজ ধুলাই হয়ে গেছে। মগজের মধ্যে সয়াবিন তেল দিয়ে এখন মগজ ধুলাই। এখন আপনারা মনে করেন যে একটু না খেয়ে থাকলে মরে যাবেন, খাওয়া জাতি হয়েছে, খাইতে পারে খালি, আর কিছু পারে না। তো এই যে খাইতে আসি, এইটাই হলো কোষে ওভারলোডের জন্য দায়ী, যে বেশি খাওয়া, বারবার খাওয়া। তাহলে বাচ্চাদেরকে তাহলে ফিজিক্যাল খেলাধুলা, আউটডোর এনভায়রনমেন্ট, হ্যাঁ, সান এক্সপোজার, আর্লি টু বেড, আর্লি টু রাইজ, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে অবসর, এবং 7টার মধ্যে খাওয়া শেষ, 9টার মধ্যে বিছানায় ঘুম। এইভাবে যদি বাচ্চারা গড়ে তোলেন, এবং সব যখনই ক্ষুধা লাগবে খাইতে দিবেন ন্যাচারাল রিয়েল ফুড, তাহলে এই বাচ্চাগুলা মেধাবী বাচ্চা হবে নিঃসন্দেহে সেরাদের সেরা হবে। শুধু দিন যাইতে দেন, দেখবেন যে এরা দিন দিন সেরাদের সেরা হয়ে উঠছে, এবং এটা ডেফিনেটলি ঘটবে নিঃসন্দেহে। অন্যান্য বাচ্চাদের সাথে কম্পিটিশনে অন্য বাচ্চারা এই ধরনের বাচ্চাদের সাথে জীবনেও পারবে না। একটা সময় গিয়ে ওরাই বড় হবে, আর বাকিরা সব ঝরে ঝরে পড়বে, এদের সাথে কেউ টিকবে না।
সো এটা যদি আপনারা সবাই শেয়ার করেন, সবাই বুঝেন, সবাই জানেন, এটা আমাদের জন্য খুবই খুবই মঙ্গল হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।